সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে স্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর যে স্বাস্থ্য ব্যবস্থা সেটি, এবং এই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশ একটি নদী বিধৌত দেশ, আমরা অনেক নদী নালা দিয়ে আসলে পরিবেষ্টিত, এবং এই নদীর অংশের মাঝে যে চরগুলো রয়েছে, বিশেষ করে একদম প্রান্তিক এলাকায় যে চরগুলো রয়েছে তাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসলে আমরা কতটা ভাবিত। আমরা সেই অঞ্চলে বলা যায় জনবিচ্ছিন্ন একটি জায়গায় তারা দিনের পর দিন রাতের পর রাত পার করছে, কিন্তু তাদের অন্যান্য উন্নতির সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কি হচ্ছে? আমরা এই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই। বিশেষ করে যে যারা মাতৃ শিশু এবং যারা উঠতি বা অ্যাডোলেসেন্স যে কেয়ারটি রয়েছে, একই সঙ্গে শিক্ষা এবং তাদের যে অর্থনৈতিক যে ব্যবস্থাটি রয়েছে সেটির সাথে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার একটি গভীর সংযোগ রয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ, সেখানে নদী ভাঙন থেকে শুরু করে বন্যা সর্বদা তাদেরকে বহন করতে হয়, এবং এই ব্যবস্থাটির সঙ্গে নদী ভাঙন, বন্যা, ঝড় এগুলোর সঙ্গে তারা কতটা অভিযোজিত, স্বাস্থ্য ব্যবস্থা কতখানি, ঘূর্ণিঝড়ের কথা বলেছি, তারা কতখানি আসলে এই ব্যবস্থাকে নিজের মতো করে গ্রহণ করে উন্নতি করতে পারছে, এই সবগুলো ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই আজকের এই সুন্দর সকালে। এবং এই চমৎকার ব্যবস্থাটি নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মাসুম মাহবুব, প্রধান নির্বাহী কর্মকর্তা হিউম্যান কনসার্ন ইউএসএ। মিস্টার মাসুম মাহবুব, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর আহমেদ হোসেন, অধ্যাপক ডিপার্টমেন্ট হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অফ শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আসলে মিস্টার মাসুম আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে আপনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিউম্যান কনসার্ন ইউএসএ। হিউম্যান কনসার্ন বোঝাই যাচ্ছে যে আমাদের সাথে এই মানবিক যে দিকগুলোর সাথে যে সংযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, এবং এত বড় একটা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করছেন। এই যে চরাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই যে ভাবনাটি বা তাদের উন্নতি কল্পে যে চিন্তাটি, স্বপ্নটি, সেটি আসলে কিভাবে আপনার মনে এলো? ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটু পেছনের দিকে যেতে চাই। আমরা যে স্পেসিফিক যে চরটা নিয়ে কথা বলছি, এই চরে আসলে আমার পূর্বপুরুষের জন্ম, আমার দাদার জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, এবং এই চরগুলো আসলে খুবই রিমোট। আপনি যেটা বলেছেন যে জনবিচ্ছিন্ন, একেবারে। তো সেই চরে পার্টিকুলারলি এই চরটাতে আমার আসলে যাওয়া আসা হচ্ছে একদম ছোটোবেলা থেকে। হ্যাঁ, যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে আমার যাওয়া আসা এই চরে। তো তখন থেকে আমি দেখতাম যে আসলে কীরকম একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে এই চরের মানুষ। হ্যাঁ, বিশেষ করে আপনি জনবিচ্ছিন্নতার কথা বললেন। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে জরুরি প্রয়োজনে যদি কাউকে নিয়ারেস্ট হসপিটালে যেতে হয় তাহলে তাকে 1 মাইল হাঁটতে হয়, তারপর 1 ঘন্টা নৌকায় করে যেতে হয়, তারপর আবার আধা মাইল হেঁটে মূল সড়কে আসতে হয়, সেখান থেকে আরও আধা ঘন্টা যে কোনো ধরনের যানবাহনে করে থানা লেভেলের কোনো একটা হসপিটালে যেতে হয়। তো এটা একটা জাস্ট আমি নিশ্চিত যে এরকম অন্যান্য চরগুলোরও অবস্থা আসলে কম বেশি একই রকম, কাছাকাছি। তো আমরা ওই ছোটোবেলা থেকে আমি দেখেছি, এবং আমার সবসময় আমার মনে হতো যে আসলে এই চরগুলোতে আসলে কী ধরনের কাজ করা যায় যাতে এই মানুষ কিছুটা উপকৃত হতে পারে। হ্যাঁ, সেই চিন্তাটা সবসময়ই আমার ভেতরে ছিল, কাজ করতো। তো এরপর যখন আমি আমার পড়াশোনা শেষ করে যখন কর্মক্ষেত্রে ঢুকি, এবং আমি যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি, তো একটা সময় আমার মনে হলো যে আসলে বাংলাদেশে ডেভেলপমেন্ট সেক্টরের থেকে আমি যে ধরনের স্বপ্ন দেখি এটা করা মনে হয় খুবই কঠিন হবে। সো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে তাইলে আমি দেশের বাইরে যাই। হ্যাঁ, তো আমি আমেরিকাতে গিয়ে আমি আবার পড়াশোনা করলাম নন প্রফিট ম্যানেজমেন্টে, তারপর আমি ফান্ড রেজিং নিয়ে কাজ করলাম, তারপরে প্রোগ্রাম নিয়ে ইন্টারন্যাশনাল এজেন্সিতে, এবং এরপর মনে হলো যে না, দিস ইজ দ্য টাইম, মেবি আই ক্যান গো ব্যাক টু দ্যাট ভিলেজ এগেন। হ্যাঁ, আবার ফিরে আসা, একদম নারীর কাছে ফিরে আসা। তো তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা কিভাবে করা যায়। স্বাস্থ্য ব্যবস্থাটা একটা বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা অন অ্যান্ড অফ আমরা ছোট ছোট মেডিকেল ক্যাম্প করেছি, এবং ডক্টররা আমাদেরকে যেটা শেয়ার করতো যে প্রথম যখন যে মেডিকেল ক্যাম্পটা করি, 2 জন ডক্টর আমাকে বললেন যে
80% অফ দ্য লাইক উইমেন ওই চরে তারা তাদের এন্টার লাইফে কখনো ডাক্তারই দেখে ডাক্তারই দেখাননি। হ্যাঁ, তো তাদের কোনো প্রবলেম হলে তাদের হাজব্যান্ডদেরকে বলে, ওরা যখন মেইনল্যান্ডে আসে এসে কোনো ফার্মেসিতে গিয়ে বলে যে আমার ওয়াইফ এই প্রবলেমের কথা বলেছে, কোনো একটা ওষুধ দিয়ে দেয়। সো এভাবেই চলে আসছে আর কি। ভাইয়া হয়ে বুঝতে পারছি, মানে এটা আসলে ভীষণ মানে অদ্ভুত শোনাচ্ছে এই মুহূর্তে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। এটি বাস্তব। আমি অধ্যাপক ডক্টর আহমেদ হোসেন আপনার কাছে আসছি, একেবারেই তরুণ একজন অধ্যাপক আপনি। তো যে কথাটি বলতে চাচ্ছি যে এই মানে এই হেলথ কনসার্নের সাথে বা চরাঞ্চলের স্বাস্থ্যসেবার সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? আপনার বিষয়টি যদিও হেলথ কেয়ার ম্যানেজমেন্টের উপরে এবং সার্জাতে আপনি অধ্যাপনা করছেন, সেখানে এই অংশটির সাথে কিভাবে যুক্ত হলেন? ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশেই ছিলাম। আমি 2015 সালে বাংলাদেশে ব্যাক করেছিলাম কানাডা থেকে। তারপর আমি বিভিন্ন প্রজেক্টের সাথে ইনভলভ ছিলাম। মাসুম ভাইয়ের সাথে আমার পার্সোনালি একটা পরিচয় ছিল। তখন উনি যখন ওনার স্বপ্নের কথা বললেন যে উনি এইভাবে কাজ করতে চান, আমরা প্রথমে কোন প্রবলেমগুলো সেটা আইডেন্টিফাই করতে যাচ্ছিলাম, কিন্তু আইডেন্টিফাই করতে গেলে আপনাকে ডেফিনেটলি একটা সার্ভে করতে হবে। আমরা ওই সমস্ত মানুষজনের সাথে তারপর কথা বললাম, কথা বলে তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করলাম। তো আসলে এইভাবেই তো প্রবলেমসগুলো যদি বলি আপনাকে, আসলে বলতে হবে আগে শুশুয়াচরের আসলে লোকেশনের কথা। এই লোকেশনটা এত রিমোট, যেটা যমুনা, যে টাঙ্গাইলের একটা ছোট্ট গ্রাম শুশুয়াচর, এটা অর্জুনা ইউনিয়নের। এই অর্জুনা ইউনিয়নের আন্ডারে আবার কয়েকটা গ্রাম আছে। আর যে চরের কথা বলছি এটার পাশাপাশি আবার 3টা গ্রাম আছে। সেই 3টা গ্রামের মধ্যে অলমোস্ট প্রায় 20,000 থেকে 30,000 পিপল থাকে, 20 থেকে 30,000 মানুষ। এবং এই সমস্ত মানুষজনের জন্য স্বাস্থ্য ব্যবস্থার যে কথা যেটা মাসুম ভাই বললেন, আসলে অপ্রতুল, কিছুই নেই বলতে পারেন। তারপর হচ্ছে তাদের এডুকেশনের কথা কিছু নেই। চাইল্ড প্রোটেকশন যে ইস্যুসগুলো, মানে আমরা চাইল্ড ম্যারেজের কথা সবসময় বলে থাকি। আপনি যখন আমি এই নাম্বারগুলো বলবো, আপনি সবাই অ্যাস্টনিশড হয়ে যাবেন যে আসলে নাম্বারগুলো খুবই মারাত্মক, খুবই। আপনার যে প্রেগনেন্ট উইমেনের কথা বললেন, এখানের মধ্যে মিসক্যারেজ, স্টিল বার্থ প্রচুর। এবং এরা এখনও এই সময়ে এসেও তারা যখন একজন মা যখন প্রেগনেন্ট হচ্ছেন, মানে জন্ম দিবেন, দেখা গিয়েছে যে তাদের 80% হচ্ছে ঘরেই হলো তারা ডেলিভারি দিচ্ছেন, তারা যাচ্ছেনই না। যখন তারা কমপ্লিকেশনস ফিল করছেন, তখন তাদেরকে নৌকায় নিয়ে যেতে হচ্ছে তাদেরকে নিয়ারেস্ট ওই হসপিটালে। এবং দেখা যাচ্ছে যে তখন মিসক্যারেজ, স্টিল বার্থ এগুলো অনেক বেড়ে যাচ্ছে এই সমস্ত কারণে। জি। তো এই চ্যালেঞ্জগুলো আপনারা ওখানে? জি, আমরা বিভিন্ন চ্যালেঞ্জগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমরা শুধু যেমন চাইল্ড প্রোটেকশনের কথাও যদি আমরা বলি, চাইল্ড প্রোটেকশনের তো 3টা জিনিস আসলে মেইনলি ধরা হয়, গুরুত্বপূর্ণ জিনিস ধরা হয়। একটা হচ্ছে চাইল্ড লেবার, যে আপনি ওখানে যদি দেখেন চাইল্ড লেবার, আমরা যখনই বলি যে 16 ইয়ার্সে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বলে দেওয়া আছে যে 16 ইয়ার্সের নিচে আপনারা কোনো কিছু কাজ ছাড়া কোনো কাজই করতে পারবেন না। অথচ আপনার দেখবেন গিয়ে ওইখানে 16 বছরের নিচে সবাই কাজ করছে। বুঝতে পারছি, সবাই কাজ করছে। সো চাইল্ড প্রোটেকশন ইস্যুস বলতে কিছু নাই। 2 নম্বর হলো যে চাইল্ড ম্যারেজ, মেয়েদের মধ্যে খুব বেশি। মেয়েদের মধ্যে ওইখানে হচ্ছে প্রচুর বেশি, যেটা আমরা দেখতে পেরেছি অ্যারাউন্ড মানে হাফ অফ দ্য গার্লস দে গেট মেড বিফোর 15। তারা 15 বছরের নিচে আগেই তারা হচ্ছে গিয়ে বিয়ে করে ফেলছে। তাদের লেখাপড়া থেকে উইথড্র করে ফেলছে ক্লাস 5-এর পর থেকে। ইভেন কি আমরা এটাও পেয়েছি যে ক্লাস 5-এ একটা বাচ্চা পড়তে এসেছে, ক্লাসরুম থেকে তাকে শিক্ষকের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে বিয়ে করানোর জন্য। জি, এটা আসলে একেবারে রিয়েল টাইম যে অভিজ্ঞতাগুলো কথা বলছেন, আমরা যত এগুলো। আমি আপনার কাছে ফিরে আসবো, তার আগে মাসুম বাবু আপনার কাছে আসি। যে আপনি বলেছেন যে আপনার একটা নারীর একটা যোগ রয়েছে সেখানে, তো সেখান থেকে এই পর্যন্ত উঠে আসার পেছনে যে চ্যালেঞ্জগুলো, আর এখন যেখানে আপনি সরাসরি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, এই যে দুটোর বিপরীতমুখী যে সংঘর্ষ,
এটিকে আসলে কিভাবে দেখছেন যে বিশেষ করে এডুকেশন, শিক্ষা, স্বাস্থ্য এবং তখনকার যে ব্যবস্থাটি রয়েছে, বর্তমানে যে ব্যবস্থাটি রয়েছে, তার মাঝে কি কোনো পার্থক্য লক্ষ্য করেছেন সেখানে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শিক্ষার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে মানে আমি যদি শুরু করি যে আমি তো আসলে অনেক স্বপ্নই দেখছি। এখন আমরা জাস্ট ইন দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টিং ওয়ান বাই ওয়ান। আমরা তো উইথ আওয়ার লিমিটেড ক্যাপাসিটি অ্যান্ড রিসোর্সেস আমরা তো এন্টায়ার সব কিছু একসঙ্গে করে ফেলতে পারবো না। হ্যাঁ, সো এখন যেমন ধরেন আমরা মেডিকেল ক্লিনিক করছি ওখানে, তারপর আমরা এডুকেশন সিস্টেমে আমরা ইন্টারভেন করছি, শুরু করেছি অলরেডি। এবং আমরা এই বছরের শুরুতে আমরা ওখানে 100 জন বাচ্চাকে আমরা স্কলারশিপ দিচ্ছি। এই স্কলারশিপের মধ্যে হচ্ছে ওই গ্রামে মেয়েদেরকে 100টা মেয়েকে আমরা স্কলারশিপ দিচ্ছি। সেখানে হচ্ছে তাদের এডুকেশন সাপ্লাই, তাদের হচ্ছে নিউট্রিশন সাপোর্ট, ফুড, তাদের ড্রেসেস, হ্যাঁ, সারা বছরের জন্য। এখন আমরা যেটা দেখছি, আমি গত সপ্তাহে গিয়েছিলাম, এখন দেখছি যে বাচ্চাদের স্কুল এনরোলমেন্টের সংখ্যাটা বেড়ে গেছে উইদিন লাস্ট 6 মান্থসের মধ্যে। দারুণ। হ্যাঁ, এবং প্রচুর আপনার যারা আপনার গার্ডিয়ান তারা এসে তারা আমাদের সাথে কথা বলেছে যে তাদের বাচ্চাদেরকে আবার স্কুলে তারা দিতে চায়। সেটি খুবই দারুণ। আমি আরেকটি প্রশ্ন একই সঙ্গে আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে হিউম্যান কনসার্ন, যেটি ইউএসএ বা এটা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল, আসলে তারা যখন এখানে কাজ করছিল অ্যাজ এন ইউএসএ পার্ট থেকে, আপনাদের আসলে মূল স্বপ্নটি কি, স্টেপ বাই স্টেপ, মানে ঠিক এটিকে একটি মডেল ভিলেজ বা এই ধরনের কোনো কিছু করার চিন্তা ভাবনা রয়েছে কিনা আপনাদের, বা আরও কোনো প্রজেক্ট আপনারা অন্যান্য দেশে করেছেন কিনা? জি, আমি বলছি হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল মূলত রিলিফ অর্গানাইজেশন। আমরা রিফিউজি এবং আপনার ইন্টারনালি ডিসপ্লেসড পপুলেশন যেখানে আছে, ন্যাচারাল ডিজাস্টার অর ম্যানমেড ডিজাস্টার, ওয়ার, যে কোনো জায়গাতে আমরা কাজ করি। এই মুহূর্তে আমরা 17টা দেশে কাজ করছি অ্যাক্টিভলি। আর অন অ্যান্ড অফ আমাদের প্রেজেন্স আছে প্রায় 42টি দেশে। ইন মিডল ইস্ট, ইন আফ্রিকা আমরা ওয়াশ প্রোগ্রাম নিয়ে কাজ করি, আমরা হেলথ সাপোর্ট দিই, এডুকেশনে কাজ করি, এমার্জেন্সি ফুড রিলিফ আমরা দিচ্ছি। হ্যাঁ, আমাদের হিউজ কাজ এখন আমরা গাজাতে করছি। গাজাতে আমরা ফুড সাপোর্ট দিচ্ছি, হসপিটাল রান করছি। গাজাতে আমরা কাজ করছি ফর লাস্ট 23 ইয়ার্স। সো কন্টিনিউয়াসলি আমরা কাজ করছি। আমাদের আনফর্চুনেটলি 2 অফ আওয়ার টিম মেম্বার্স অ্যাকচুয়ালি ডাইড অক্টোবরে যখন আপনার অ্যাটাক হয়, হ্যাঁ, ফ্রম ইসরায়েল। সো বাট কন্টিনিউয়াসলি আমরা সেখানে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, তো বাংলাদেশে আমরা খুব স্বল্প পরিসরে কাজ করি গত প্রায় 30 বছর ধরে। 30 বছর ধরে আমাদের ঢাকার আশেপাশে লো ইনকাম এরিয়াগুলোতে কিছু সাপোর্ট প্রোগ্রাম আছে, কিছু হেলথ প্রোগ্রাম আছে। 2017-এ যখন আপনার রোহিঙ্গা ক্রাইসিস শুরু হয়, সেখানে আমাদের ইন্টারভেনশন আছে। আমরা সেখানেও এমার্জেন্সি হেলথ সাপোর্ট, ফুড এবং অন্যান্য নন ফুড আইটেম আমরা প্রোভাইড করেছি। আমরা শেল্টার বিল্ড করেছি সেখানে। আমরা 2টা হসপিটাল, হেলথ পোস্ট রান করি আমরা কক্সবাজারে। এর বাইরে সিলেটে ফ্লাডের সময় কাজ করেছি। এখন যেমন কয়েকদিন আগে যে রেমাল, যে আপনার সাইক্লোনে আমরা প্রজেক্ট নিয়েছি, সেখানে বরগুনাতে আমরা কাজ করছি। সো বাংলাদেশে যখনই কোনো না কোনো এমার্জেন্সি হয়, আমরা খুব স্মল স্কেলে হলেও আমরা সেখানে কাজ করি। হ্যাঁ, যেহেতু আমি বাংলাদেশ থেকে এসছি, সো যখনই আমি দেখি যে বাংলাদেশে কোনো একটা এমার্জেন্সি হচ্ছে, সাথে সাথে আমি ট্রাই করি আমাদের ইভেন স্বল্প পরিসরে হলেও যাতে আমরা কোনো একটা রোল এখানে প্লে করতে পারি। তবে আমরা সরাসরি বাংলাদেশে কাজ করি না, আমরা এখানে লোকাল ইমপ্লিমেন্টিং পার্টনার আছে, সেই পার্টনারের মাধ্যমে গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে আমরা বাংলাদেশে আমাদের এই অপারেশনসগুলো করছি। মূলত ফান্ডিংটি আপনাদের পক্ষ থেকে হচ্ছে, মানে খুবই দারুণ একটি কথা বলেছেন। আমরা একটি আসলে কথাগুলো এত চমৎকার করে আমরা শুনছিলাম, স্বপ্নের মতো। তো এই ফিল্ড লেভেলে কাজ করতে গেলে নিশ্চয়ই আপনাদের একটা স্টাডি হয়েছে, এবং তার কিছু স্ট্র্যাটেজি, মানে আমি বলবো যে ভিডিওলজিক্যাল কিছু স্ট্যাটিস্টিক্স রয়েছে আপনাদের কাছে, সে ব্যাপারটি আমাদের সাথে একটু শেয়ার করুন। জি, আমরা কাজ করেছিলাম, আমি শস্যুয়া চর যে গ্রামটা আছে সেখানে প্রায় হচ্ছে 5 থেকে 6 হাজার মানুষ ওখানে থাকে, এবং তাদের আমরা গিয়েছিলাম প্রায় অ্যারাউন্ড 500 হাউসহোল্ডে, মানে হাফ আমরা হাউসহোল্ডে গিয়েছিলাম সেখানে। তো 500 হাউস গিয়েছিলাম, তো তার মানে হলো যে অলমোস্ট আমরা কাভার করেছিলাম যে প্রতিটা হাউসহোল্ডে যদি মানে 6 জন করে থাকে মানুষ,
তার অন অ্যাভারেজ, কারণ ওখানে একটু পপুলেশনটা একটু বেশি যেহেতু চর অঞ্চল, সো প্রায় 3,000 মানুষকে নিয়ে আমরা মানে সার্ভেটা করেছিলাম। সো ইট ইজ এ হিউজ নাম্বার। এছাড়াও আমরা একটা কোয়ালিটেটিভ সার্ভে করেছিলাম, যেটা কি ইনফরমেন্ট ছিল, ফোকাস গ্রুপ ডিসকাশন ছিল, ইনডেপথ ইন্টারভিউ ছিল এখানে। প্রথমে আসি আমরা ক্রনিক ডিজিজটা নিয়ে। যেমন আমরা সবসময় বলে থাকি ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন, এই দুটো জিনিসকে সবসময় কন্ট্রোলে রাখতে হয় এটা। অথচ আমরা যখন ওদেরকে কাছে জানতে চেয়েছিলাম এই দুটার মানে অ্যাডাল্ট পপুলেশনদের মধ্যে, আমরা পেয়েছিলাম হাইপারটেনশন হচ্ছে 5%, ডায়াবেটিস হচ্ছে অনলি 2%। এখন যদি ন্যাশনাল অ্যাভারেজের দিকে তাকাই, বাংলাদেশের ন্যাশনাল অ্যাভারেজের দিকে তাকাই, তাহলে হাইপারটেনশন হচ্ছে 25% আর ডায়াবেটিস হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 9%, শুধু ন্যাশনাল বাংলাদেশের পার্সপেক্টিভে। আপনি বলছেন যে তাহলে হাইপারটেনশন এবং ডায়াবেটিসটা খুবই কম চর অঞ্চলের মানুষদের। আসলে কিন্তু তা না, কারণ তারা জানেই না যে তাদের ডায়াবেটিস আছে অথবা হাইপারটেনশন আছে, এবং তারা কখনোই মানে দেখাতেও যায় না যে তাদের যে ডায়াবেটিস আছে, প্রেশার মাপবো বা হাইপারটেনশনের জন্য যে ডায়াবেটিসের জন্য যে আমাকে রোগ নির্ণয়টা করতে হবে, তারা কখনোই সেই জিনিসটার প্রতি কখনোই দৃষ্টি দেয় না। তো সেই জন্য দেখা গেল এটা হচ্ছে একটা প্রবলেম এই দুটো ডিজিজের। এছাড়াও আরও প্রবলেম আছে, যেমন একজন হাইপারটেনশন বা ডায়াবেটিস রোগীকে তো সবসময় আপনাকে ওষুধের মধ্যেই থাকতে হবে, ইটস এ ক্রনিক ডিজিজ, রাইট? তো তারা যখনই ভালো ফিল করছে ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে, এবং এইটার পার্সেন্টেজটা হলো গিয়ে প্রায় 90%। তার মানে হচ্ছে গিয়ে যাদের তারা জানে যে তাদের ডায়াবেটিস আছে, তারপরে হাইপারটেনশন আছে, তারা হলো অনিয়মিত। প্রায় 10 জন হয়তো বা যারা বয়স হয়ে গেছে তাদেরকে খেতে হবে, একদম বয়স মানে ওল্ডার এজড, একদম 60+ অ্যাবাভ, তারা হয়তো বা ওষুধটা খাচ্ছে এবং তারা বলছে যে ঠিক আছে আমি নিয়মিত ওষুধ খাই। কিন্তু যখনই হচ্ছে 50 ইয়ার্স টু 60 ইয়ার্স বা 40 ইয়ার্স এই ধরনের একজন পেশেন্ট যখন পাচ্ছেন, এরা এত অনিয়মিত এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে যে তাদেরকে এবং তাদের এটার প্রবলেম, এটার একটা জিনিসটা হলো ওখানে মাত্র একটা মাত্র ফার্মেসি, কোনো কমিউনিটি ক্লিনিক নেই। আপনাকে যদি ওষুধও কিনতে হয়, যদি কোনো এমন কোনো ওষুধ যেটা জন্য আপনার হয়তো বা প্রেসক্রিপশন লাগবে অথবা যে ওষুধটা, তার মানে হলো কি আপনাকে নৌকা পার হয়ে গিয়ে আপনাকে ইউনিয়নে যেতে হবে, সেখান থেকে গিয়ে আপনাকে গিয়ে ওষুধটা কিনতে হবে। এবং ডাক্তার দেখানোর ক্ষেত্রে হচ্ছে সেম জিনিসটাই, যে আপনাকে গিয়ে নৌকা পার হয়ে গিয়ে তারপর গিয়ে ওষুধটা কিনতে হবে। সেই জন্য মাসুম ভাই কিছুক্ষণ আগে বললেন না যে উইমেনরা সাধারণত হলো তাদের হাজব্যান্ডকে বলে প্রথমে, তারপরে তারা হাজব্যান্ডরা যায় হলো সেই কমিউনিটি ক্লিনিকে অথবা ফার্মেসিতে গিয়ে তাদের প্রবলেমের কথা বলে, তারপরে গিয়ে ওষুধটা পেয়ে আসে। এটা গেল একটা সাইড জিনিসটা। আরেকটা হলো কিছুক্ষণ আগে আমি বললাম, যেমন মনে করেন যে প্রেগনেন্ট উইমেনদের কথা, যে এখন 100 জন যদি মা যদি এখন প্রেগনেন্ট থাকে, তাদের মধ্যে হলো আমরা পেয়েছি যে প্রায় 80% মা তারা হচ্ছে হোম ডেলিভারি দিচ্ছে বাসার মধ্যে, এবং বাসার মধ্যে যারা ডেলিভারি দিচ্ছে তাদের মধ্যে দেখা গেল যে 6 জনের 10-100টা যদি ডেলিভারি হয় বাসায়, তাদের 6 জন হচ্ছে বাচ্চা মারা যাচ্ছে এটা। এবং যারা যাচ্ছে ক্লিনিকে তারা আসলে দেখছে যে কমপ্লিকেশনসটা বেশি এবং এখানের মধ্যে, এবং তখন দেখা যাচ্ছে নৌকা করে নিয়ে যেতে হচ্ছে, এবং নৌকা করে নিয়ে যাওয়ার ফলে হলো কি তাদের কমপ্লিকেশনসটা আরো বেড়ে যাচ্ছে। এবং সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়, সময়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা যেহেতু একটা চরাঞ্চলের এলাকা, এখানে যেহেতু ডেজাস্টার প্রবণ এলাকা, এটা খুবই ডেজাস্টার প্রবণ, মানে হচ্ছে আপনি খরা জিনিসটাও খুব পাচ্ছেন, বন্যার সময় বন্যাও পাচ্ছেন, রেগুলার এটা বন্যা হবে এই জায়গাটায় কিছু জায়গায় এটা। তার মানে হলো ওই সময়টায় আপনার কোথাও একটা বাসা থেকে যদি আরেকটা বাসাতেও যেতে চান, তাহলে আপনার কিন্তু নৌকা লাগে এই জায়গাটায়, খুবই একটা চ্যালেঞ্জিং একটা বিষয় এই জায়গাটায়। আপনার আরেকটা যেমন প্রবলেমের কথা বললাম যে চাইল্ড ম্যারেজের কথা। চাইল্ড ম্যারেজ মানে কি, আপনাকে যদি বাচ্চার খুব মানে মেয়েটার যদি খুব আর্লি এজে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে তার কমপ্লিকেশনসটা আরও বেড়ে যাচ্ছে। আপনি যখন সে বাচ্চা 12-13 বছরের বাচ্চা যখন সে প্রেগনেন্ট হচ্ছে, তার মানে হচ্ছে তার কমপ্লিকেশনসটা আরও বেড়ে যাচ্ছে, রিস্কটা বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় আমি জানতে চাই একই সঙ্গে, যে আমাদের যে সবচেয়ে সাকসেসফুল যে প্রোগ্রাম টিকাদান কর্মসূচি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে
যে আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন যে রিপোর্টটি, সেইটি আসলে কতখানি আপনারা দেখেছেন? আচ্ছা, সেখানে এটা একটা implement? ভালো প্রশ্ন করেছেন। ইমিউনাইজেশন রেটটা আসলে খুব ভালো। এটা আমরা খুব ভালো পেয়েছি। প্রায় আমরা দেখতে পেরেছি প্রায় 96 to 97, ন্যাশনাল এভারেজ তো অলমোস্ট 99% কভার করে ফেলেছেন ন্যাশনাল এভারেজে, বাট উই ফাউন্ড ইট অ্যারাউন্ড 96%। মানে এই জায়গাটা কিন্তু খুবই এটা আশাপ্রদ। হ্যাঁ, এটা আমরা খুব ভালোভাবে এটা সাকসেসফুল হয়েছি আমরা বলতে পারবো, যে চাইল্ড ইমিউনাইজেশনের যে ব্যাপারটা এটা খুবই ভালোভাবে ইয়ে করছে। কিন্তু ওই যে বললাম বন্যা হচ্ছে বা ইয়ে হচ্ছে, আমাদেরকে অনেক কিছু কন্ট্রোল করতে হয়। ওই সময় তো একটা ডায়রিয়ার প্রবণতা খুব বেড়ে যায় আমাদের ওই জায়গাটা। তখন দেখা যায় যে ডায়রিয়া হলে তাদের নিজেদেরকেই এটা সেবন করতে হচ্ছে। তো যেহেতু এখন স্যালাইনের যে নলেজটা এটা মোটামুটি অলমোস্ট সবারই আছে, সো ঘরেই এখন স্যালাইন বানাতে বানানো পারে সম্ভব। সেই জিনিসটা। তো এই জন্য আমাদের এখানে কিছু ওই ধরনের কোনো মিসশেপ আমরা পাইনি, জি, যে ডায়রিয়ার জন্য মৃত্যু বা কিছু এই ধরনের কিছু এই ধরনের মিসশেপ পাওয়া আমরা যায়। পাইনি। এটি দারুণ একটি বিষয়, যে যতটুকু আমি বুঝি। আমি মাসুম বাবু আপনার কাছে আসছি, যে আসলে কিছু আমরা আশার কথাও শুনলাম, যে চরাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এটি আমাদেরকে কিন্তু আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়। আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসবো, যে এই চর বিধৌত যে অঞ্চলগুলো, সেগুলো একসময় দেখা যাচ্ছে যে এই বন্যা হোক বা ন্যাচারাল ডিজাস্টার যেগুলো রয়েছে, অনেক সময় চর নিশ্চিহ্নও হয়ে যায়, চরগুলো নতুন চর জেগে ওঠে। এই যে জেগে ওঠা এবং ডুবে যাওয়ার যে খেলা, এর মাঝে এই জায়গাটিতে সেবা করার জন্য আপনি চিন্তা করেছেন, মানে এই জায়গাটি কতখানি আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে? ধন্যবাদ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি যেটা শুরুতে বলেছিলাম যে ছোটোবেলা থেকেই তো আমি আসলে দেখে অভ্যস্ত। এই চরগুলোতে সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে যে নদী ভাঙন। নদী ভাঙনে মানুষজন তার সর্বস্ব বিলীন হয়ে যায় একদম নদীতে। তো এর ফলে দেখা যায় যে কিছু মানুষ হয়তো তারা এন্ড আপ করে ইন দ্য স্লামস, ইন দ্য সিটিজ। হ্যাঁ, তারপর ট্রাফিকিং একটা রিস্ক, হ্যাঁ, এখানে। তবে বেশিরভাগ মানুষ ওই অঞ্চলে, যেটা তারা আসলে অন্য কোথাও যেতে চায় না। হ্যাঁ, তারা হয়তো সাময়িক কোথাও আশ্রয় নিয়ে যখন পানিটা চলে যায়, নতুন একটা চর হলে তখন তারা আবার সেখানে গিয়ে, যদি নিজেদের জমি নাও হয়, তারা হয়তো অন্যদের জমিতে লিজ নিয়ে খুব অল্প টাকায় তারা লিজ নিয়ে সেখানে কোনো মতো একটা ঘর তৈরি করে। সো ওই এলাকায় যদি আপনি যে কোনো একটা মধ্যবয়সী বা বয়স্ক একজন মানুষের সাথে কথা বলেন, সে আপনাকে বলবে সে তার লাইফ টাইমে হয়তো 10 বার বা 15 বার তার ঘর শিফট করতে হয়েছে, সব নদীতে বিলীন হয়ে গেছে। তারপর সে আবার জিরো থেকে, মানে এভরি টাইম অ্যাকচুয়ালি এই ফ্যামিলিগুলো স্টার্ট করে ফ্রম জিরো, তারা সব কিছু হারিয়ে ফেলে। আর আরেকটা জিনিস হলো যে ওইটা সম্ভব হয় না রেস্কিউ করা, কারণ সবার বাড়ি একসঙ্গে ভাঙতে থাকে। যদি এমন হতো যে একটা বাড়ি ভাঙছে, সব পাড়ার বাকিরা যে লোকজন মিলে আশ্রয় তাকে নিচ্ছে, তা তাকে নয়। হেল্প করছে টু লাইক ডিসম্যান্টেল তাদের হাউস, তারা, কারণ সবার বাড়ি একসঙ্গে ভাঙে। তো কাজে আলটিমেটলি এখানে রেস্কিউ করার মতন কেউ থাকে না। তো আমরা যেটা চিন্তা করেছি, এই চিন্তাটা আমার সবসময় ছিল যে তাহলে আসলে আমরা কী করব, কি করছেন? হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের আসলে অ্যাডাপ্টেশন অ্যাপ্রোচে যেতে হবে। যে এই যে ঝুঁকি, এই যে ডিজাস্টারের যে জিনিসগুলো, এগুলোকে নিয়েই আসলে আমাদেরকে একটা সলিউশন বের করতে হবে। যে আমরা নদী ভাঙন বন্ধ করে দিতে পারবো না, সেই ক্যাপাসিটি আমাদের নাই। হ্যাঁ, আরও কিছু চ্যালেঞ্জেস আছে যেগুলো আমরা ওভারকম করতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি যে কিভাবে এর ভেতর থেকেই সুন্দরভাবে মানুষ জীবনযাপন করতে পারে, একটা ভালো অর্থবহ একটা জীবনের দিকে যেতে পারে। তো এই বিষয়টি হেলথের আমরা যেটা চিন্তা করেছি, যেমন প্রথম দিকে আমি ভাবতাম যে এখানে আমরা যদি একটা ক্লিনিক করে ফেলি কেমন হয়, সবাই আসবে। তো পরে আমি পরে আমরা যখন আরও কথা বললাম যে আসলে ক্লিনিকটা সলিউশন হবে না, কারণ ক্লিনিক হয়তো পরের বছরই ভেঙে বিলীন হয়ে যাবে। তো এখন আমরা চিন্তা করছি ওই যে যেটা আমি শুরুতে বলেছিলাম, যে আমরা মোবাইল ক্যাম্প, যে একটা নির্দিষ্ট ইয়েতে প্রাইমারি কেয়ারের জন্য যাবে, যদি কোনো ক্রিটিক্যাল ইস্যু থাকে তখন তারা রেফার করবে। সেই জায়গাটাতে হয়তো আমরা ইন দ্য ফিউচার একটা কিভাবে হেল্প করা যায় সেটা আমরা কমিউনিকেশন, গুড কমিউনিকেশন সিস্টেম তৈরি করা যায় কিভাবে? স্টাডির রিকমেন্ডেশন কি, মানে কনক্লুশনে আপনারা কোথায় পৌঁছালেন উপসংহারে, যে আসলে কি কি করা উচিত প্রায়োরিটি বেসিসে? আচ্ছা, আমরা তো সব সেক্টর নিয়ে কাজ করেছি। ফর এক্সাম্পল এডুকেশন, জব অপরচুনিটিস, তারপর স্বাস্থ্য ব্যবস্থা, সব কিছু নিয়ে। আমাদের এডুকেশন যদি বলা হয় তাহলে, কারণ ওখানে শুধু 3টা গ্রাম মিলে আমাদের 3টা প্রাইমারি স্কুল আছে, আর মাদ্রাসা আছে কয়েকটা, আর হাই স্কুল আছে একটা, রাইট।
কোনো হায়ার লেভেলে কোনো এডুকেশন Education সিস্টেমটা system নেই। নেই। তাও আমরা তার মানে হলো এখানে কিন্তু প্রাইমারি স্কুল থেকে প্রচুর বাচ্চা ঝরে যাচ্ছে, তারা আর হাই স্কুল কন্টিনিউ করছে না। জি। আবার যারা হাই স্কুল কন্টিনিউ করছে তারা আর উপর লেভেলে যেতে পারছে না। উপরের লেভেলে যেতে হলে তাদেরকে গ্রাম ছেড়ে অন্য জায়গায় গিয়ে অন্যত্র পড়ালেখা করতে হবে। তার এইটার একটা কন্টিনিউশন প্রসেস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন ছিল যে এটা কীভাবে আমাদের ইমপ্লিমেন্ট করা যায়। এটা আমাদের হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ওনারা যারা আছেন কীভাবে ওনাদের কাছে আমরা এটা প্রপোজ করেছিলাম যে কীভাবে এটা কন্টিনিউ করা যায়। কারণ এডুকেশন হচ্ছে গিয়ে ব্যাকবোন অফ অল অফ দ্য থিংস। আপনার জব অপরচুনিটিস ক্রিয়েট করে, আপনার হেলথ সেক্টরটাকেও ইমপ্রুভ করে, রাইট? এটা ছিল প্রাইমারি। এটা তারপরে সেকেন্ড যেটা জব অপরচুনিটিসের কথা যদি বলি, তাহলে একটা সিজন কিন্তু তারা খুব বসে থাকে, তাদের কোনো কিছু কাজ করার থাকে না, স্পেশালি যখন রেইনি সিজন থাকে। ওরা শুধুমাত্র মাছ নৌকা নিয়ে মাছ ধরতে যায় বা এরকম কোনো কিছু, কিন্তু তখন কৃষিকাজও করেন। কৃষিকাজ হচ্ছে মেইনলি তাদের তাদের পেশা ওখানে। কিছু সংখ্যক এই জন্য এখন ইদানিং খুব মাইগ্রেশন হচ্ছে, কারণ যেহেতু গার্মেন্টস সেক্টরে প্রচুর মানুষ যাচ্ছে, প্লাস অন্যান্য সেক্টরে যাচ্ছে, এটা হচ্ছে মেইন পেশা। কিন্তু ওখানে জব অপরচুনিটিস খুবই লিমিটেড। আইদার তারা কৃষিকাজ করে অথবা মাছ ধরতে যায়, আর এর বাইরে খুব বেশি আর কিছু আছে ইন্ডিভিজুয়াল ছোট ছোট ভ্যান্ডর টাইপের, তারা কোনো জিনিস ছোট ছোট জিনিস তৈরি করে হয়তো বা বাজারে গিয়ে বিক্রি করে আসে, মাছ মাংস বা এরকমও হতে পারে। আর সো জব অপরচুনিটিসটা ক্রিয়েট করতে হবে আমাদের, কারণ এটার সাথে মেন্টাল প্রেশারটাও কমে যায়, মেন্টাল একটা রিলিফ দেয় এটার। যে কোনো একটা ডিজাস্টার যদি আসে তাহলে আপনি কিভাবে তাকে ট্যাকেল করবেন, যে আপনার তো ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা থাকতে হবে এই জায়গাটায়। তো আর ওষুধ কিনতে গেলেও আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকতে হবে, রাইট? সো এই জন্য হলো এখানে আমরা প্রপোজ করেছিলাম ওনাদেরকে যে এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা, সেটাকে ইউজ করে মানুষ প্রচুর ইনকাম করতে পারে, তো আমরা যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে ট্রেনিং ব্যবস্থা করা, যাতে করে আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায় এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করে দেওয়া, যে আমরা এটা প্রপোজ করেছিলাম। থার্ড হলো যখন আমরা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আসি, আমি বলেছি যে এখানে শুধুমাত্র একটা ফার্মেসি আছে, তো যে কোনো কারণে হলো তারা ফার্মেসিতে যাচ্ছে, এটা হলো। এবং হিউজ সংখ্যক মানুষ কিন্তু অল্টারনেটিভ মেডিসিন নিচ্ছে। কোনো একটা ওষুধ হলে তারা হচ্ছে, স্পেশালি মেয়েরা প্রথম কাজটা যেটা করে, তারা হলো গিয়ে ফার্মেসিতেও যাচ্ছে না, তারা হচ্ছে অল্টারনেটিভ মেডিসিনের কাছে যাচ্ছে। আইদার তারা হোমিওপ্যাথি খাচ্ছে, অথবা আয়ুর্বেদিক, অথবা কবিরাজ, জি, যেটা সবচেয়ে আর কি। হ্যাঁ, কবিরাজের কাছে যাচ্ছে, ঝাড়ফুঁক নিচ্ছে। এখানে আমরা পেয়েছি প্রায় অ্যারাউন্ড, যদি ফার্স্ট যখন আমার ডিজিজটা হয়, আমার ফার্স্ট ডিজিজের সময় প্রায় 40% মানুষ হলো তারা অল্টারনেটিভ মেডিসিন নিচ্ছে। মানে 100 জনের মধ্যে 40 জন মানুষ হচ্ছে প্রথমেই যাচ্ছে হচ্ছে অল্টারনেটিভ মেডিসিনের কাছে, এবং মেয়েদের সংখ্যা হচ্ছে 70%। মেয়েরা প্রথমেই যাচ্ছে হচ্ছে অল্টারনেটিভ মেডিসিনের কাছে, তারা কখনোই হচ্ছে আপনার ফার্মেসিতেও যাচ্ছে না এবং কোনো ডাক্তারের কাছেও যাচ্ছে না, একদমই নাই। তো আমাদেরকে এই জায়গাটাও হচ্ছে ইমপ্রুভ করতে হবে। নেক্সট হলো ওখানে হাইজিন কোনো পলিসি নেই, কোনো হাইজিন পলিসি নেই, এবং তারা তাদের যে বাসার যে আবর্জনা ওরা বাইরে ফেলে দিচ্ছে, এবং সেটা বাসার খুব কাছেই ফেলছে এখানে। তো তারা মনে করে যে বাসায় সেই আবর্জনাগুলো মিশে যাচ্ছে, তাদের জমির সাথে মিশে যাচ্ছে, দেয়ার অ্যাকচুয়ালি সেই জায়গাটা আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়। একটা বিষয় স্যানিটেশনের যে ব্যবস্থা, মানে যেটা আমরা বলছি পিওর ওয়াটার, যেটা আসলে সুপেয় পানীয় যেটা খাচ্ছে, সেটির অবস্থাটা কি? সুপেয় পানি সারফেস ওয়াটার, মানে টিউবওয়েল আছে, সবার বাসায় টিউবওয়েল আছে। টিউবওয়েলের আমরা এটা আসলে দেখতে পারিনি কতজনের ডিপ টিউবওয়েল আছে এবং কতজনের শ্যালো টিউবওয়েল আছে। শ্যালো টিউবওয়েল বলতে বোঝায় যে যারা নদীর পানিটা টেনে চলে আসছে, শ্যালো টিউবওয়েলটা নদীর পানিটা টেনে তারপরে তারা পান করছে। আর ডিপ টিউবওয়েল বলতে বোঝায় একদম মাটির নিচ থেকে যেটা আসে। তো মাটির নিচ থেকে যেটা আসে সেটা হলে অনেক ইমপ্রুভড ভালো ওয়াটার, এবং আমরা আর্সেনিকের কোনো অস্তিত্ব পাইনি, এবং আর্সেনিক রিলেটেড কোনো প্রবলেমও পাইনি ওই জায়গাটায়। কিন্তু এই জায়গাটায় আমরা আসলে মিস করে ফেলেছি যে আসলে কতজন শ্যালো টিউবওয়েল ওয়াটার নিচ্ছে এবং কতজন এটা আমরা মিস করে ফেলেছি, এটা আমাদের সার্ভেতে ছিল না। আচ্ছা, যাক, আমরা এই সার্ভের কথাগুলো শুনলাম এবং আপনার রিকমেন্ডেশনগুলো নিশ্চয়ই মাসুম ভাই রয়েছেন সেখানে, সেগুলো নিয়ে আমরা
কথা নিশ্চয়ই আরও সামনে কাজ করবেন। মিস্টার মাসুম মাহবুব, আপনার কাছে আসতে চাই যে জায়গাটি হচ্ছে যে এই স্বপ্নের একটি চরাঞ্চলের যে মডেল ভিলেজ বা স্বাস্থ্য ব্যবস্থার একটি প্রতীক আপনার স্বপ্নে রয়েছে, সেটি করতে গেলে স্থানীয় যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বিশেষ করে লোকাল কমিউনিটি, তাদের বিলিফ, রিলিজিয়াস বিলিফ, তাদের ট্র্যাডিশন, এগুলোর সাথে আসলে কিভাবে সমন্বয় করছেন বা এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করছেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি আসলে যেহেতু এই জিনিসগুলো নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম, সো প্রথমেই যে কাজটা করেছি এবং এটা খুবই সাকসেসফুলি করতে সক্ষম হয়েছে, এই গ্রামে আমরা একটা ভলান্টিয়ার টিম তৈরি করেছি। সো অ্যারাউন্ড 40-45 ইয়াং, যারা লাইক স্কুল অ্যান্ড কলেজ গোয়িং, যারা ছেলে এবং মেয়ে আছে, তাদেরকে আমরা একদম শুরু থেকে আরও 3 বছর আগে থেকে ভেরি স্মল ইনসেন্টিভ দিয়েছি, তাদেরকে ইনভলভ করেছি। লাইক কোনো ডিস্ট্রিবিউশন হলে, বন্যার সময়, শীতের সময় যদি ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন আমরা করি, সো আমরা উই ইনভলভ দেম। সো ওরা অনেক এম্পাওয়ার্ড হয়েছে। নাও উইথ লাস্ট 3 বছরের মধ্যে দে বিকেম এ ভেরি স্ট্রং ফোর্স ফর আস। হ্যাঁ, এই এন্টায়ার গ্রামে এখন কোনো ধরনের কাজ করার জন্য আমরা এনি টাইম উই ক্যান গেট দিস 30-40 ইয়াং পিপল। হ্যাঁ, তারা আমাদেরকে সব ধরনের হেল্প করছে। সো এইটা আমি চিন্তা করেছিলাম যে আসলে কোনো একটা কমিউনিটিতে কাজ করতে গেলে আমার এই সাপোর্টটা লাগবে, এটা ছাড়া আমরা আউটসাইডার হয়ে কাজ করতে পারবো না। সো এখন আমরা যাই করছি না কেন ইনসাইড, এবং আপনাকে যেটা বললাম যে আমরা যে মেয়েদের স্কলারশিপ যে প্রোগ্রাম শুরু করেছি, সেখানে আমরা 2টা মেয়েকে লোকালি হায়ার করেছি। হ্যাঁ, আমাদের যারা পার্টনার তাদেরকে আমরা বলেই দিয়েছি যে যেখানে যেখানে পসিবল লোকাল হায়ার করতে হবে। কারণ এটাও আমরা দেখেছি, যেমন ধরেন ওখানে যে প্রাইমারি স্কুল আছে সেখানে 8 জন শিক্ষকের পদ আছে, কিন্তু সেখানে মাত্র 3 জন শিক্ষক আছে। কারণ কেউ দূর থেকে ওখানে যেতে চায় না। হ্যাঁ, যেতে চায় না। এইটা আপনার একটা বড় প্রবলেম, এটা একটা বড় প্রবলেম। তো সেই জন্য ওই ডক্টর আহমেদ যেমন আপনার বললেন যে ডিজিটাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, আমরা ডেফিনেটলি আমরা সেটাকে কনসিডার করছি। আমরা একজন স্টুডেন্টকে উই আর সাপোর্টিং, যে এখন শহরে, নিয়ারেস্ট শহরে সে আইটি ট্রেনিং নিচ্ছে। সো দ্য রিজন ইজ, এই ছেলেটা হচ্ছে ওই গ্রামের। তো আমরা বাইরে থেকে একজন আইটি ট্রেনার হায়ার করে সেখানে নিয়ে যাওয়াটা প্র্যাকটিক্যাল মনে হয় নাই আমার কাছে, যে হয়তো 1 মাস 2 মাস 6 মাস থাকবে, তারপর সে হয়তো থাকবে না। জি জি, আসলে খুবই চমৎকার এই কথাগুলো আপনি মানে চ্যালেঞ্জগুলোর কথা বললেন, এবং আমরা ভীষণভাবে আসলে আমরা আশান্বিত। তো আসলে আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে, আপনাদের এই চমৎকার স্বপ্নটি বাস্তবায়িত হোক, এবং ডক্টর আহমেদ আপনি যে আসলে স্টাডি করেছেন সেটি আসলে বাস্তব রূপ পাক, এই প্রত্যাশা থাকলো। আমরা আজকে আপনাদেরকে পুনরায় কোনো একসাথে হব, নিশ্চয়ই কোনো আবার আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে চরাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা এবং তার সেবা এবং স্বপ্ন নিয়ে কথা বলেছি। আশা করছি যে আসলে এই স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে, এবং এই চরের যারা রয়েছে, সুবিধা বঞ্চিত যে মানুষজনগুলো রয়েছে, তারাও মূল স্বাস্থ্য ব্যবস্থার আওতায় চলে আসবে, এই প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।